নমস্কার, সিএনএ স্বাগত। শুরু করছি আজকের মেগা পর্বে দ্য বিগ স্টোরির, যেখানে দাঁড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রশ্নটা আজকে আমরা তুলব তা অতি সাধারণ মানুষের প্রশ্ন। আমি মণিময় পাল আপনাদের সঙ্গে রয়েছি। দেখুন, রাজনৈতিক তরজা কোনো সাধারণ রাজনৈতিক তরজা হয়তো আজকে নয়, কারণ আজকের যে প্রশ্ন সেটা কোনো একটা নির্দিষ্ট নির্বাচনের জয় পরাজয় নিয়েও নয়। আজ ভারতের কোটি কোটি সাধারণ নাগরিক, পরীক্ষার্থী এবং অভিভাবকদের নজর দুটি মূল বিন্দুতে গিয়ে মিলেছে। তা হলো এক, ছাত্র স্বার্থ এবং দ্বিতীয়, জাতীয় নিরাপত্তা। আজকের মূল প্রশ্ন, ককরোচদের ঘোলা জলে কি তবে শেষ পর্যন্ত মাছ ধরতে নামলো বামেরা? কয়েকটি হিসেব পরিষ্কার হওয়া তো অবশ্যই দরকার। পঞ্চায়েত থেকে লোকসভা, একের পর এক নির্বাচনে ইভিএম খুললেই যখন লাল ঝান্ডার ঝুলিতে শুধুই শূন্যতা, যখন ওই বারবার হাজার হাজার যুব সমাজকে ব্রিগেড বা রাজপথে নামিয়েও বুথ স্তরে এক ফোঁটা ভোট ব্যাংকে রূপান্তরিত করা যাচ্ছে না, ঠিক তখনই কি বাম নেতৃত্বের কাছে একমাত্র খড়কুটো হয়ে দাঁড়ালো ককরোচ জনতা পার্টির এই আন্দোলন? নিজেদের রাজনৈতিক পরিচয় হারিয়ে যাওয়া দল যখন অন্যের রক্ত, ঘাম আর ক্ষোভকে পুঁজি করে অস্তিত্বের আইডেন্টিটি ক্রাইসিস মেটাতে চায়, তখন ফলাফল কি হয়? আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, যে আন্দোলনের দাবি ছিল নিট পরীক্ষার অনিয়ম দূর করা, যে আন্দোলনের দাবি ছিল স্বচ্ছতা, সেই আন্দোলনের মিছিল থেকে কেন প্রতিধ্বনি হলো আজাদি? কেন মুম্বাইয়ের রাজপথ থেকেও শোনা যাচ্ছে কাশ্মীর মাঙ্গে আজাদি? এটা কি শুধুই ক্ষোভের বহিঃপ্রকাশ, নাকি গণতান্ত্রিক আন্দোলনের আড়ালে ওই রাষ্ট্রীয় সংহিতকে চ্যালেঞ্জ জানানোর এক গভীর চক্রান্ত? দেখুন, আজকের এই মেগা এডিটোরিয়াল অনুষ্ঠানে আমরা তাই খণ্ডে খণ্ডে বিশ্লেষণ করব এই পরিস্থিতির প্রতিটি বিপজ্জনক যে মোড়, সেগুলো তো ডেফিনেটলি আজকে আপনাদের সঙ্গে আলোচনার জায়গা আনবো। চলুন প্রথমে আমরা শুরু করি ওই দিল্লির ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে, যেখানে নিট প্রশ্ন ফাঁস কাণ্ড নিয়ে কয়েক সপ্তাহ ধরেই দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত। একদিকে পরীক্ষা ব্যবস্থার ওপর সাধারণ কোটি কোটি পরিবারের আস্থার সংকট, অন্যদিকে রাজপথে আন্দোলনরত ছাত্র যুবরা। ঠিক এই আবহেই আজ দিল্লিতে কেন্দ্রীয় সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিল ককরোচ জনতা পার্টি, অর্থাৎ এই সিজেপি, তাদের প্রতিনিধি দল। সাউথ ব্লক এবং সংসদ ভবন সংলগ্ন করিডোর, সেখান থেকে যে খবর আমরা পাচ্ছি সেটা অনুযায়ী আলোচনা হয়েছে অত্যন্ত দীর্ঘ এবং চরম ওই দর কষাকষির মধ্যে দিয়ে। বৈঠকের পর সরকার পক্ষ থেকে প্রবীণ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। অত্যন্ত সংযত এবং গঠনমূলক বার্তা দিয়েছেন। আমরা শোনাই আপনাদের জেপি নাড্ডার বক্তব্য এবং সিজেপির যিনি মুখপাত্র সৌরভ দাস, তার কি বক্তব্য। দুটো বক্তব্য খুব ইম্পর্টেন্ট, শুনুন। सरकार की ओर से मैं और मेरे साथ भारत सरकार के मंत्री जितेंद्र सिंह जी बातचीत में शामिल हुए। उनकी बातें हमने सुनी, बातें सौहार्दपूर्ण वातावरण में हुई और कई दृष्टि से सारी बातों पर हर तरीके से चर्चा हुई। उनकी मुख्यतः 3 डिमांड थी और 5 सुधार की दृष्टि से परीक्षा में सुझाव नहीं। हमने उनको कहा है कि हम कल आपके साथ दोपहर बाद मिलेंगे और फिर हम अपने जो चर्चा वो आपको बताएंगे। Meeting took place in a cordial atmosphere. We told them about our 3 main demands. The most non-negotiable demand is Dharmendra Pradhan's resignation or him being fired from the cabinet. Number 2 is the 1 crore compensation for the families of the dead NEET victims. And number 3 is that the FIRs that have been filed, 11 as per our last count, those FIRs have to be withdrawn and a sovereign guarantee has to come from the government that they won't proceed against any peaceful protesters or organizers in the future. That sovereign guarantee has to come. At the same time, we also told them about the further talks that we want to have with them on the 5-point policy demand charter that we সিজেপির তরফ থেকে যে দাবি, অর্থাৎ আমরা যদি ককরোচ জনতা পার্টির দাবিগুলোর দিকে তাকাই, তবে সেখানে আমরা মূলত 3টি দাবি বা প্রধান শর্ত
সেগুলো আমরা শুনলাম। তারা কি বলছেন? তাদের প্রথম দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ, অর্থাৎ নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং অনিয়মের যে দায় সেটাকে নিতে হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে, আর তাই অবিলম্বে ইস্তফা দিতে হবে। দ্বিতীয় দাবি বলছেন তারা মামলা প্রত্যাহার করতে হবে, অর্থাৎ আন্দোলনরত ছাত্র এবং যুব সংগঠনগুলির নেতাকর্মীদের বিরুদ্ধে দেশজুড়ে দায়ের করা সমস্ত এফআইআর এবং পুলিশের যে মামলা একতরফাভাবে প্রত্যাহার করতে হবে। তৃতীয় দাবি তারা বলছেন ক্ষতিপূরণ প্রদান। মানসিক চাপ এবং অনিশ্চয়তার মুখে পড়ে নিট বিতর্কের জেরে যে সমস্ত পরীক্ষার্থী এবং তরুণ প্রাণ হারিয়েছেন তাদের পরিবারকে 1 কোটি টাকা করে আর্থিক সাহায্য প্রদান করতে হবে। এটা সিজেপির তরফ থেকে স্পষ্টত তার বক্তব্য আমরা শোনালাম আপনাদেরকে। এখন সরকার আন্দোলনকারীদের 3টির মধ্যে 2টি শর্তে ইতিবাচক সাড়া দিয়েছেন। আন্দোলনকারীদের ওপর থেকে মামলা তোলার প্রক্রিয়া পর্যালোচনায় সম্মতি দেওয়া হয়েছে। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে নীতিগতভাবে সদর্থক মনোভাব দেখানো হয়েছে। তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তার ইস্তফার দাবিতে সরকার কিছুটা সময় চেয়ে নিয়েছে। কিন্তু এই আলোচনার সময়সীমা শেষ হতে না হতেই প্রশাসনিক স্তরে এক বিরাট তোলপাড় শুরু করে দিয়েছে মোদী সরকার। প্রধানমন্ত্রী মোদী তার বক্তব্য শুনুন। मैं जानता हूं कि पेपर लीक ये कोई मामूली विषय नहीं है। लाखों विद्यार्थी और उनके अभिभावकों के लिए बहुत ही पीड़ादायक है और इसलिए पेपर लीक घटना से अब तक पिछले 2.5 महीनों में अनेक विध कदम उठाए गए। गुनहगारों को पकड़ा गया है, वे जेल में पड़े हैं। हमारा सबसे महत्वपूर्ण जिम्मा था कि विद्यार्थियों का 1 वर्ष बर्बाद न हो। तत्काल परीक्षाएं लेना बहुत जरूरी था। सरकार ने अभी पूरी शक्ति का उपयोग करके कम से कम समय में 22 लाख जितने विद्यार्थियों के एग्जाम हो जाएं, इसका प्रबंध किया। और अभी 5-6 दिन पहले 19 तारीख को रिजल्ट भी आ गया और देश भर में उत्तीर्ण हो गए विद्यार्थियों की खुशियों की खबरें भी आ रही। लेकिन हम वहां पर দেখুন, দেশের সরকার তারা সদর্থক ভূমিকা নিচ্ছে। ইতিমধ্যে উচ্চশিক্ষা সচিব বিনীত যোশী তাকে এক লহমায় তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় দায়িত্ব এই মুহূর্তে সামলাবেন অত্যন্ত কঠোর প্রশাসনিক আধিকারিক নরেশ পাল গঙ্গোয়ার। শুধু তাই নয়, সমাজ মাধ্যমে ভিডিও বার্তা দিয়ে অনশনরত লাদাখের পরিবেশবিদ সোনম ওয়াংচুক তাকেও আশ্বস্ত করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী। সরকার নতুন বিল আনছে যেখানে ফাস্ট ট্র্যাকিং এর মাধ্যমে অপরাধীদের কঠোর শাস্তির খসড়া তৈরি হচ্ছে, যা ক্যাবিনেটে উত্থাপিত হচ্ছে। এবার নজর দেওয়া যাক দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, লাদাখ ও পরিবেশ আন্দোলনকারী সোনম ওয়াংচুক ইস্যুতে। সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রীর স্পষ্ট আশ্বাস আপনারা শুনলেন এবং নয়া বিলের প্রতিশ্রুতির পর কেন্দ্রীয় মন্ত্রীদের উপস্থিতিতে অনশন ভঙ্গ করেছেন সোনম ওয়াংচুক। তিনি নিজেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন, আন্দোলনের ইতিবাচক সমাপ্তির কথা নিশ্চিত করেছেন। কিন্তু এর মাঝে কোন ছবিটা সোশ্যাল মিডিয়া এবং রাজনীতির আঙিনায় তোলপাড় সৃষ্টি করলো? কিছুদিন আগে সোনম ওয়াংচুকের অনশন মঞ্চে যখনই ক্যামেরা ঘুরলো তখনই সেখানে দেখা গেল সিপিআইএম এর উদীয়মান যুব নেতা সৃজন ভট্টাচার্য এবং জেএনইউর প্রাক্তন ছাত্র নেত্রী ঐশী ঘোষকে। আর এখানেই উঠছে বড় প্রশ্ন, লাদাখের ভৌগোলিক এবং পরিবেশগত দাবি কিংবা নিটের মতন প্রবেশিকা পরীক্ষার প্রাতিষ্ঠানিক অনিয়ম কোনোটার সঙ্গেই বামেদের সংসদীয় রাজনীতির সরাসরি সংযোগ ছিল না। কিন্তু যেখানেই কোনো সামাজিক অসন্তোষ, যেখানেই কোনো মঞ্চ তৈরি হচ্ছে, ঠিক সেখানেই যেন মাইক হাতে বা ওই ব্যানার বা ব্যানারের কোণে গিয়ে ছবি তুলতে দেখা যাচ্ছে বাম নেতাদের। এটা কি ছাত্রদের দাবির প্রতি সত্যিকারের সংহতি, নাকি নিজেদের খসে পড়া রাজনৈতিক জনভিত্তি উদ্ধার করতে ফ্রি রাইডার হিসেবে অন্যের মঞ্চ ব্যবহার করার কৌশল? মারাত্মক প্রশ্নের জায়গা। দিল্লির এই ঘটনা প্রবাহের রেশ কাটতে না কাটতেই আমরা দেখলাম আমাদের তিলোত্তমা শহর কলকাতা উত্তাল হলো। ঘটনাটা কিন্তু ধাপে ধাপে বুঝতে হবে আপনাদের। নিট কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কলকাতায় বিশাল পদযাত্রার আয়োজন করতে চেয়েছিল ককরোচ জনতা পার্টি। তারা কলকাতা পুলিশকে ইমেলের মাধ্যমে অনুমতি চেয়ে আবেদন জানিয়েছিল, কিন্তু লালবাজার স্পষ্ট জানিয়ে দেয় আইন শৃঙ্খলা এবং ট্রাফিক সুরক্ষা, তার স্বার্থে এই ধরনের পদযাত্রার অনুমতি দেওয়া সম্ভব নয়। তাহলে সিজেপি পুলিশের নির্দেশ মেনে কর্মসূচি পিছিয়ে দেয় এবং নিয়ন্ত্রণ করে। কিন্তু ঠিক একই দিনে
কি করলো বাম ছাত্র সংগঠন এসএফআই? নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে শিয়ালদাহ স্টেশন থেকে ধর্মতলা পর্যন্ত এক সুবিশাল মিছিল। কলকাতা পুলিশ তাদেরও স্পষ্ট জানিয়েছিল অনুমতি নেই, কিন্তু নিয়ম আইনকে বুড়ো আঙুল দেখিয়ে শিয়ালদা স্টেশন চত্বর থেকে হাজার হাজার ছাত্র যুবকে নামিয়ে দেওয়া হলো রাজপথে। এসএন ব্যানার্জি রোড অবরুদ্ধ করে সাধারণ মানুষের যাতায়াত স্থবির করে দিয়ে মিছিল গিয়ে আছড়ে পড়ল ধর্মতলায়। ধোঁয়া, চিৎকার আর পাথরের বৃষ্টি। মুহূর্তে রণক্ষেত্রে রূপ নিল কলকাতার ধর্মতলা। বামেদের ছাত্র আন্দোলন এসএন ব্যানার্জি রোড পার হয়ে ধর্মতলায় পৌঁছতেই একেবারে ধুন্ধুমার ছবি। সাধারণ মানুষের যাতায়াত নিমিষে স্থবির, স্তব্ধ হলো যান চলাচল। কিন্তু সবচেয়ে আতঙ্কজনক দৃশ্য ফুটে উঠল তার কিছুক্ষণের মধ্যে। মিছিলের সামনের সারি থেকে আচমকাই একের পর এক উড়ে আসতে থাকলো ইট, ঢিল, চাঙ্ক করা পাথর, কোথাও কোথাও আবার জুতো, আবার লাঠি। হাতের বাইরে যখন পরিস্থিতি চলে যাচ্ছে, এই রণক্ষেত্র নেওয়া চেহারা ধর্মতলায় বিশাল পুলিশ বাহিনী এবং কুইক রেসপন্স টিমকে পাঠাতে বাধ্য হয়। কাঁদানে গ্যাসের ধোঁয়া আর জল কামানের আশঙ্কায় তপ্ত হয়ে ওঠে চারপাশ। অনিয়ন্ত্রিত ভিড়কে ছত্রভঙ্গ করতে বাম ছাত্র যুবকর্মীদের ব্যাপক ধরপাকড় শুরু করে পুলিশ। প্রশ্ন তো এখানেই উঠছে, যে ককরোচ জনতা পার্টির আন্দোলনের ওপর ভিত্তি করে বামেরা রাস্তায় নামলো, সেই ককরোচের অনুমতি পাওয়া সত্ত্বেও তারা শান্ত রইল, কিন্তু বামেরা কেন জোর করে আইন অমান্য করলো? বহু ভোটে হেরে শূন্য হয়ে যাওয়া লাল পার্টি কি তবে রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করেই সংবাদ শিরোনামে টিকে থাকতে চাইছে? সবচেয়ে চমকে দেওয়ার মতন এবং সবচেয়ে আশঙ্কাজনক এবং উদ্বেগ যার বিষয় হচ্ছে, এই মিছিল থেকে উঠে আসছে স্লোগান। ভালো করে শুনুন যে স্লোগানটা শোনাবো। শিয়ালদাহ থেকে ধর্মতলাগামী বাম ছাত্রদের এই প্রতিবাদ মিছিল থেকে সুর উঠছে, গর্জে উঠছে আজাদি। শোনাই আপনাদের, শুনুন। चाहिए। अगर वो कल लाइव में आए वही है तो उनको प्रेस कॉन्फ्रेंस में आए वो कल। तुम्हें क्या आजादी चाहिए? अगर वो कल लाइव में आए वही है तो उनको प्रेस कॉन्फ्रेंस में आए वो कल। तुम्हें क्या আজাদি শুনতে পেলেন আপনারা? সংবাদ মাধ্যমও বাদ যায়নি আজকে। একের পর এক সংবাদ মাধ্যমের কর্মীরা তাদের বিরুদ্ধেও যেভাবে অত্যাচার হয়েছে, কার্যত মারাত্মক লজ্জার ছবি আজকে আমরা দেখলাম। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, সরকারের কাছে জবাবদিহি চান, শিক্ষামন্ত্রীর জবাব চান, সিস্টেমের সংস্কার চান। প্রতিটি ভারতীয় নাগরিকের সেই অধিকার আছে, কিন্তু একটি শিক্ষা সংক্রান্ত প্রবেশিকা পরীক্ষার দাবিতে ডাকা মিছিলে হঠাৎ আজাদি স্লোগান কেন? কার কাছ থেকে আজাদি চান আপনারা? ভারতীয় সংবিধানের কাছ থেকে, ভারতীয় গণতন্ত্রের কাছ থেকে, নাকি এই সার্বভৌম রাষ্ট্রের থেকে? এই সংক্রামক ভাইরাস কলকাতাতে সীমাবদ্ধ নেই। আমাদের পশ্চিম উপকূলের আর্থিক রাজধানী মুম্বাইয়ের দাদরে কি দৃশ্য দেখা গেল? ছাত্র বিক্ষোভের সময় 27 বছর বয়সী মডেল রিয়া আহির পুলিশের প্রিজন ভ্যান আটকে রেখে সেই চিৎকার করে স্লোগান দিচ্ছিলেন। মুখে তার দাবি ছিল ইনকলাব জিন্দাবাদ, এবং ধর্মীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তার পদত্যাগ। কিন্তু ক্যামেরার লেন্স যখন একটু পেছনে গেল, সাউন্ড রেকর্ডার যখন ভিড়ের শব্দ রেকর্ড করলো, তখন স্পষ্ট শোনা যাচ্ছে পেছনের ছাত্র এবং যুবদের দল সমস্বরে গর্জন করে উঠছে কাশ্মীর মাঙ্গে আজাদি। শুনুন। तस्वीरों को आप देखिए, कितनी ताकतवर ये तस्वीर है। अंदर इनके साथियों को शायद डिटेन किया गया है और उसके सामने ये जो लड़की है ये आंदोलन करते हुए नजर आ रही है। अब ये दर्शाता है कि लोगों में गुस्सा नहीं रहा है। ये महिला शक्ति जिसकी बात करते हैं, इसी को देवेंद्र फडणवीस भारतीय जनता पार्टी के लोग लाडली बहन कहते हैं। और अब वही लाडली बहन जो है
वो आ रही है और इन गाड़ियों के सामने खड़ी हुई है। ये युवाओं की ताकत है, यहाँ पर नहीं ले जाने दे रहे हैं। ये एक नई तस्वीर जो है वो सामने आई है, लेकिन ये महिला अकेले जो खड़ी है यहाँ पर, ये एक तरीके से सबूत है कि लोग डरना छोड़ देते हैं, आज़ादी के नारे लगाए जा रहे हैं और ये एक आंदोलन है। जो ये तस्वीरें हैं ये मुझे लगता है मुंबई के लोग याद रखेंगे और बड़े पैमाने पर वो अब भी हैं। कई लोग आए थे गए, लेकिन वो महिला अब भी वहीं पर खड़ी है। अब भी उसी तरह से ये आंदोलन है, चल रहा है। अंदर उनके लोगों को पकड़ लिया गया है, लेकिन अब भी ये खड़ी है। क्या आपको लगता है कोई पॉलिटिकल पार्टी की है? जवाब है नहीं। ये देश की युवा है, ये सोशल मीडिया से आए हुए लोग हैं। तो ये तस्वीरें हैं। কাশ্মীর মাঙ্গে আজাদি, কারা তুলছেন এই স্লোগান? কারা কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করার এই দেশ বিরোধী সুর ছাত্র আন্দোলনের ভেতরে ঢুকিয়ে দিচ্ছে? এই প্যাটার্নটি কিন্তু খুব চেনা চেনা লাগছে, তাই না? ওই জেএনইউর টুকরে টুকরে গ্যাংয়ের সেই বিতর্কিত অধ্যায় থেকে শুরু করে আজকের মুম্বাই বা কলকাতার রাজপথ, প্রতিবারই কি কোনো ছাত্র আন্দোলনের সুযোগ নিয়ে কিছু দেশবিরোধী উপাদান, চরমপন্থী ভাব যে ভাবাদর্শ রয়েছে, সেই লোকগুলো কি কাজগুলো করছে? এই প্রশ্নগুলো খুব স্বাভাবিক উঠে আসা। এরা কারা আর এদের এই ধরনের কাজগুলো যে প্রশ্নগুলো তুলে দিচ্ছে, কলকাতা হোক বা মুম্বাই হোক, আজাদি, কোথাও আবার কাশ্মীর মাঙ্গে আজাদি, এই যে স্লোগানিং যারা দিচ্ছেন তারা কারা? কেনই বা এই স্লোগান? যেমনটা বলছিলাম আপনাদের এর আগে, মানে দেখুন, জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে একটা বিপজ্জনক মোড়। এটা যখনই সামনে আসছে তারপরেই রাজ্য রাজনীতি অগ্নিগর্ভ হয়ে উঠছে। পশ্চিমবঙ্গের বিধানসভা ইতিমধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রের এই জাতীয় বিষাক্ত স্লোগান, তার প্রবণতা নিয়ে চরম উষ্মা প্রকাশ করা হয়েছিল। আর কলকাতার রাজপথে আজাদি স্লোগান ওঠার পর শুভেন্দু অধিকারী তিনি যে প্রতিক্রিয়া দিয়েছেন তা রাজ্য রাজনীতির ভিত কার্যত নড়িয়ে দিয়েছে। আমরা মুখ্যমন্ত্রীর আজকের প্রতিক্রিয়া সেটাও শোনাবো আপনাদের শুনে। आजादी आजादी करेगा, उल्टा सीधा करेगा, ये सब नहीं चलेगा। बाकी जो आपका लेजिटिमेट आवाज है वो कीजिए, वो बोलिए ना भाई, कोई दिक्कत नहीं। आप जादवपुर छोड़ दीजिए ना मेरे ऊपर। ओनली 10 वीक्स एंटी नेशनल फोर्स को बंगाल का धरती से उखाड़ फेंकने का काम चीफ मिनिस्टर शुभेंदु अधिकारी करेगा। 26 जनवरी हो, 15 अगस्त हो, सब त्योहार सब इंस्टीट्यूशन में मनाना चाहिए। जो अंदर रहकर ये सब करेगा वो सब नहीं होगा। अरे आस्ते हॉस्टल के अंदर वो सब नहीं चलेगा। मेरा पास सब आ गया है, थोड़ा संभाल के चलिए। इतना सबक सिखाने का करूंगा तो ठीक है। ये धरती स्वाधीनता संग्राम का धरती है, ऋषि अरविंद का धरती है। इसमें कोई उल्टा सीधा काम करने नहीं। আজকে দ্য বিগ স্টোরির এই অনুষ্ঠান থেকে আমাদের সোজা প্রশ্ন থাকছে বাম নেতৃত্বের কাছে। ইলেকটোরাল রাজনীতিতে ব্যর্থতার সেটা ঢাকা দিতেই কি উগ্রতার শরণাপন্ন হওয়া? গত এক দশকে শূন্যে নেমে এসেছে সিপিআইএম তথা বামফ্রন্টের আসন সংখ্যা। যুব সম্প্রদায় থেকে শুরু করে শ্রমিক, কৃষক, সমস্ত স্তরের ভোট ব্যাংক হারিয়ে তারা আজ প্রান্তিক। এই অবস্থায় দাঁড়িয়ে ছাত্র সমাজের ন্যায়সঙ্গত ক্ষোভকে উস্কে দিয়ে, ককরোচদের পিঠে ভর দিয়ে নিজেদের ব্র্যান্ড রিলঞ্চ করতে চাইছেন না তো আলিমুদ্দিনের নেতারা? ঠিক যেমনভাবে আপনারা আরজি করেন আন্দোলনকেও হাইজ্যাক করার চেষ্টা করে চিকিৎসকদের প্রতিরোধে বিফল হয়েছিলেন। রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক, অধ্যাপক, তার রাজনৈতিক এই বিশ্লেষণটা খুব ইম্পর্টেন্ট, সেটা আপনাদের শোনাতে হবে। শুনুন। ভারতবর্ষে বারবার বিরোধী শক্তিগুলো আক্রমণ করেছে, সেটা সরাসরি। এখন যেটা নতুন একটা ট্রেন্ড হয়েছে ছায়াযুদ্ধ। 60-এর দশক থেকে এই ছায়াযুদ্ধ বকলমে আজকে যার নবতম সংযোজন ডিপ স্টেট বা নো স্টেট প্লেয়ার, যাদের ফান্ডিং এ একটা স্থায়ী, একটি উন্নতকামী একটি সরকারকে ভেঙে ফেলার একটা বড় ধরনের কারসাজি তৈরি হয়। তুমি সময় 2020 সালের কথা একটু ব্যাক করে ভাবো। দিল্লির বুকে এনআরসি
বিরুদ্ধে যে আন্দোলনটা সংগঠিত হলো সেটা কিন্তু কোনো অর্থেই সিএনআরসির সংগঠিত ছিল না। ঠিক একইভাবে আজকে যে তথাকথিত ছাত্র আন্দোলনের নাম করে জেনজি বা জেন আলফাদের সামনে রেখে পিছন দিক থেকে সার্জিস আলম, পিছন দিক থেকে জোট সোলাদ, পিছন দিক থেকে খালিস্তানি, পিছন দিক থেকে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী একটার পর একটা ফান্ডিং করে যাচ্ছে, যার নবতম নাম হচ্ছে ককরোচ আন্দোলন। অভিজিৎ দেশবিরোধী স্লোগান থেকে নিজেদের দূরত্ব কেন বজায় রাখা হচ্ছে না? যখনই মিছিলে আজাদি বা কাশ্মীর সম্পর্কিত ক্ষতিকর স্লোগান উঠছে তখন কেন বাম ছাত্র নেতারা হাত উঁচিয়ে এই স্লোগান থামিয়ে দিচ্ছেন না? কেন সঙ্গে সঙ্গে সেই উস্কানিদাতাদের পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে না? নীরবতা কি তবে মৌন সম্মতি? ভারতবর্ষের সার্বভৌমত্ব নিয়ে খেলা করার চেষ্টা যুগে যুগে হয়েছে, কিন্তু দেশের সাধারণ মানুষ তা বারবার ধুলোয় মিশিয়ে দিয়েছে। প্রশ্ন তোলা গণতান্ত্রিক অধিকার, কিন্তু অধিকারের দোহাই দিয়ে জাতীয় পতাকাকে অপমান করে আর দেশের বুকে বিষাক্ত বিচ্ছিন্নতাবাদের বীজ বোনা কোনো আন্দোলন হতে পারে না। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে সেই দুর্নীতিবাজদের গর্দন ছাঁটা হোক। নিট প্রশ্ন ফাঁসের অপরাধীরা শ্রীঘরে পচুক, এ নিয়ে দেশের 140 কোটি মানুষের কোনো দ্বিমত নেই। কিন্তু শিক্ষা ব্যবস্থার অনিয়মকে ঢাল বানিয়ে যারা রাজপথে আজাদি আর কাশ্মীরের বিচ্ছিন্নতার হুঙ্কার ছাড়ছেন তাদের স্পষ্ট জেনে রাখা ভালো, এই দেশ কোনো কাচের ঘর নয় যে সামান্য ঢিল মারলেই ভেঙে পড়বে। বাম নেতৃত্বের বিষাক্ত দ্বিচারিতা আর জনসমক্ষে উন্মুক্ত। ইভিএম এর বক্সে শূন্য পেয়ে কি আপনারা এখন রাষ্ট্রবিরোধী অপশক্তির কাণ্ডারি হতে চাইছেন? ককরোচদের ঘোলা জলে মাছ ধরতে নেমে যুব সমাজকে দাবার চাল বানানোর এই নোংরা খেলা বন্ধ করুন। না হলে মনে রাখতে হবে আপনাদের, দেশবিরোধী চক্রান্তের খেসারত কেবল রাজনৈতিক দেউলিয়াপনাতেই মিলবে না, ইতিহাসের আস্তাকুড়ে চিরতরে নিক্ষিপ্ত হতে হবে। আগামীকালের সাউথ ব্লকের বৈঠকের দিকে আমরা প্রত্যেকে নজর রাখছি, গোটা দেশ নজর রাখছে। দ্য বিগ স্টোরিতে ক্ষণে ক্ষণে এই সত্যের প্রতিচ্ছবি আপনাদের সামনে নিয়ে আসবে। আজ আপাতত এই পর্যন্তই। দেখতে থাকুন সিএন। শুভরাত্রি।